আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে শিগগিরই শুরু হচ্ছে চিরুনি অভিযান। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ পরিণত হয় সরকার পতনের আন্দোলন। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। এবং রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে সংস্কার প্রস্তাবের বিষয়ে বড় অগ্রগতি। ৩০ জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর আশা কমিশনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন সজীব ও রাজীব। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সোহাগ হত্যার বিচারের দাবি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। গত বুধবার পুরনো ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে দ্রুতই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে ১৯ আসামির মধ্যে 7 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এসব সন্ত্রাসীর রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত ১৯ জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারের কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তা খতিয়ে দেখতেছে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। জাতীয় নাগরিক কমিটির প্রতীক হিসেবে শাপলার কোনো বিকল্প নাই বলে সাব জানিয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের আইনগত বিধিনিষেধ নেই বলেও দাবি করেন এনসিপি নেতারা। তারা জানান, শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্তি করতে ইসিতে আবেদন করা হয়েছে। একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি জানান জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা। এর আগে নির্বাচন কমিশনে বেলা 11টার দিকে সিএসির সাথে বৈঠকে বসেন তারা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন, আর জাতীয় ফল কাঁঠাল আরো অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে। তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না।
সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ উল্লেখ করে সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময়ে সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এনসিপি তা কোনোভাবে বৃথা হতে দেবে না। নাহিদ বলেন, এত মানুষের জীবনদানের পরও কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পুনর্গঠনে তাদের আগ্রহ নেই। জুলাই শহীদদের সাথে বেইমানি করে এনসিপি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এনবিআর সংস্কার নিয়ে যে অধ্যাদেশ করা হয়েছে সেখানে কিছু শব্দ গঠনে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। শব্দ গঠনেও ছিল কিছু ভুল, জানিয়েছেন এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান বিদ্যুৎ উপদেষ্টা ফাজল কবির খান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ভুল সংশোধনের সুপারিশ করবে কমিটি। বলেন, এনবিআর কর্মকর্তারা মূলত প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে আন্দোলন শুরু করেছিল, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এনবিআর নামের প্রতি মানুষের একটি নেতিবাচক ধারণা রয়েছে, তাই রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে দুটো বিভাগ যেটা হয়েছে এখন থেকে সেটাই থাকবে। দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন। দুজন সচিব সহ উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগের জন্য একটি নীতিমালা করার সুপারিশ করা হবে। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়ে ফেলেছে, এখন সরকার চায় তারা তাদের কাজ দিয়ে আস্থা ফিরিয়ে আনবে। তবে দুদক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। অকল্পনীয় ব্যাপার যে ওটাকে তালা লাগিয়ে এনবিআর এর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেই, আপনার শরীর খারাপ লাগছে, আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আমদানিকারক তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। আপনার রাজস্ব তো পরের কথা। এই যে লোকটা এক্সপোর্ট বিট করতে, কালকে তো ওই দিন তো ব্যবসায়ীরা আমাদেরকে এগুলোর কথাই বলেন, আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? আগামী 30 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি যৌক্তিক জায়গায় ঐক্যমত্যে পৌঁছানোর আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের 12তম দিনের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আজকের বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই সপ্তাহে 3 দিন বৈঠক হবে। এর মধ্যেই বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করছে কমিশন। আজকের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা চলছে। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা এবং জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। জুলাই আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 26 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ সংশোধন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে পূর্ববর্তী আদেশের সংশোধন করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। এ মামলার 2 আসামি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। একই সাথে আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করার পাশাপাশি এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত। গত 10 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ 26 পলাতক আসামিকে 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 22 জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত।
এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন সময় চাইলে 16 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল, তখন খুলনাতেও গণ অভ্যুত্থানের জোয়ার। 2রা আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ মিছিলে নিরস্ত্র ছাত্রদের উপর গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। আন্দোলনের নেতৃত্বে থাকা আবদুল্লাহ শাফিল সেদিন প্রাণে বেঁচে গেলেও হারিয়ে ফেলেন তার একটি চোখ। ছাত্র জনতার আত্মত্যাগে বিজয় এলেও চিকিৎসার জন্য এখনও তাকে ঘুরতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি শাফিলের পরিবার ও সহযোদ্ধাদের। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। বাগেরহাটের শিক্ষিকা মায়ের সন্তান আব্দুল শাফিলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণার। খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রিপলির শিক্ষার্থী স্বাধীনচেতা শাফিল জুলাইয়ের নৃশংসতা দেখে স্থির থাকতে পারেনি সেদিন। ছাত্র জনতার সাথে রাজপথে নামে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে গত 2 আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে বাম চোখ হারায় সে। চোখ হারানোর কষ্টের চেয়ে বেশি হতাশ হতে হয়েছে তাকে স্বাস্থ্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতায়, নিজের ও জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের বর্তমান অবস্থা দেখে। সর্বোচ্চ চিকিৎসা তো দূরের কথা, ন্যূনতম চিকিৎসা রোধ করার জন্য যা করার দরকার এই আওয়ামী লীগের দোসরের যে এই মেডিকেল বোর্ডটা এটা তাই করে যাচ্ছে। এদের প্রধান কাজ হলো চিকিৎসা রোধ করা, চিকিৎসা দেওয়া অনেক দূরের কথা, চিকিৎসা রোধ হলো এদের প্রথম কাজ। আহতদের জন্য কিংবা শহীদ পরিবারের জন্য কোনো পলিসি বা কোনো সিস্টেম আছে বলে আমি দেখিনি। অন্তত হইতে পারে, আমি একটা চোখে দেখি না তো। একমাত্র সন্তানের এই পরিণতি মেনে নিতে পারছেন না মা। আক্ষেপ, জেলার কোনো হাসপাতালে প্রাথমিক চিকিৎসাটাও মেলেনি ছেলের। সরকার আহত ও শহীদ পরিবারের পাশে থাকুক, এটাই চাওয়া তার। সরকারের আহতদের জন্য এরকম একটা পদক্ষেপ নেয় যাতে ওরা স্বাভাবিক জীবন ফিরে পেতে সে ওদের স্বপ্নটা পূরণ করতে পারে, লেখাপড়া করে সেই স্বপ্নটা পূরণ করতে পারে। শাফিলের জুলাইয়ের সহযোদ্ধারা জানান, সেদিন খুলনায় পুলিশের ত্রিমুখী হামলায় গুলিতে আহত হন কমপক্ষে 73 জন। গুরুতর আহতদের অনেকের ভাগ্যে এখনও মেলেনি সঠিক চিকিৎসা। আহত সহযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে আবারও সংগঠিত হওয়ার উদ্যোগ নিচ্ছেন তারা। পুলিশ আমাদের 0 পয়েন্ট মোড় এবং গল্লামারি মোড় এই 2টা জায়গায় ব্যারিকেড দিয়ে দেয়। এরপরে গিয়ে ওখানে পুলিশের সাথে আমাদের বিভিন্ন দফায় আক্রমণ হচ্ছিল। আমার থেকে গুরুতরভাবে আহত হয়েছে, শহীদ হয়েছে। তো আমরা মনে করেছিলাম যে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইনিশিয়েটিভ হবে যে যারা আহত এবং যারা নিহত হয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়া। এখনও শাফিলের মাথার ভেতরে রয়েছে 3টি ছড়া গুলি। সন্তানের চোখ রক্ষায় ঘের ব্যবসায়ী বাবা ইউনুস আলী জমি ভিটা বিক্রি ও সহায়তার টাকা দিয়ে প্রথমে শাফিলকে থাইল্যান্ডে পাঠান। পরে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সহায়তা এবং নিজেদের অবশিষ্ট টাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। জুলাই যোদ্ধাদের এখন একটাই প্রশ্ন, দেশকে স্বৈরতন্ত্র থেকে মুক্ত করা জুলাই শহীদ ও আহতদের কি এটাই প্রাপ্য ছিল? ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় তারা অভিযোগ করেন, জুলাই চেতনা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক গত 3 আগস্ট গণভবনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছিল তাদেরও শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান সাদা দলের শিক্ষকরা। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই মরণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করা এবং একই সাথে তাকে উৎসাহ মদত দানের জন্য শিক্ষকদের বিচারের দাবি জানিয়ে মব জাস্টিসের নামে, সাধু শিক্ষকের নামে, সাধারণ শিক্ষকের নামে 71 জন মেধাবী সন্তান, তাদের বিভিন্ন ধরনের মতামত। তাই এর 3টা তালিকা যদি আপনি নিয়ে বিশ্লেষণ করেন দেখবেন বেশিরভাগই বয়কটকৃত, বেশিরভাগই ফ্যাসিজমের দোসর তারা এরা। খুনি ফ্যাসিস্ট হাসিনা তার সর্বোচ্চ বিচার এবং তার যারা সহযোগী তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। এই সহযোগীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী রয়েছে তাদেরও সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। বর্ষা মৌসুমে মাদারীপুরের কালকিনির উপজেলার সরকারি আশ্রয়ন প্রকল্পে বাস করা মানুষগুলো যুদ্ধ করছেন প্রকৃতির সাথে। পাকা মেঝে ধসে পড়েছে কোথাও, আবার কোথাও টিনের চালে ফুটো হয়ে পড়ে পানি।
বসবাসের অনুপযোগী ঘরগুলোতেই কোনোভাবে বসবাস করছেন তারা। তাদের একটাই দাবি, ঘরগুলো দ্রুত মেরামতের। কেবল বরাদ্দ জুটলেই সংস্কারের আশ্বাস উপজেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ৭০ বছর বয়সী আলী আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় ২০০২ সালে মাথা গোজার ঠাঁই মেলে সরকারি প্রকল্পের এই ঘরে। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশে নির্মিত এই ঘরে ২ দশকের বেশি বসবাস তার পরিবারের। শুধু আলী আহমেদ নয়, এই প্রকল্পের ৮টি ব্যারাকে বাস করছে মোট ৮০টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, কোথাও কোথাও আবার টিনের চালাটিও নেই। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় নির্ঘুম রাত পার করছে এই ৮০টি পরিবার। বারা বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে, আমাকে পোলা পানলে কইছে এই জায়গায় কাগজ দিয়ে উপরে তারপরে ঘর করা থাকা লাগে। আপনারা আমাকে একটু ঘরটি মেরামত করে দেন, আমাকে একটু সুনজরে আপনারা চান। শুধু কোন রকম একটু মাথা গোজার মতো স্থান করে দেন, এটি আপনাদের কাছে আমাদের আবেদন। সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পেলে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখবো। পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে হচ্ছে না কোনো সমাধান, আর তাই এসব অসহায় মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত বরাদ্দ অনুমোদন দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সঙ্গীত শিল্পী শামা রহমানের পরিবেশনা এবং অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি নিয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক আয়োজন বাদল দিনে প্রথম কদম ফুল। মায়া ও MW ম্যাগাজিন বাংলাদেশের এই আয়োজনে বর্ষার সৌন্দর্য, বাংলার লোকজ সংস্কৃতি এবং প্রকৃতির বিশুদ্ধতার প্রতি ভালোবাসা উঠে এসেছে। আর দর্শকরা ফিরে গিয়েছিলেন তাদের শৈশবের বর্ষায়। অনুষ্ঠানে স্কয়ার টয়লেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ, MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী সহ বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে 13 জুলাই রাত 10:30টায় সম্প্রচারিত হবে। খুলনার একটি আবাসিক হোটেলে রাতে অভিযান চালিয়ে বেলাল নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড পিস্তলের গুলি সহ একটি ম্যাগাজিন, 2,37,000 টাকা মূল্যের 474 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সকালে কোস্টগার্ড রূপসা স্টেশনে BCGS সোনার বাংলার নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইসমাম হাসান ফাহিম ব্রিফিংয়ে এ তথ্য জানান। আটক ব্যক্তিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এবারে খেলার খবর। সিরিজের সমতা ফেরার ম্যাচে সন্ধ্যায় ডাম্বুলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় হারায় সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরও রান করতে হবে তাদের। ওয়ানডের পর T20তেও ঢুকছেন বাংলাদেশের ব্যাটাররা। অতীত লড়াইয়ের পরিসংখ্যানে পিছিয়ে থেকে মাঠে নামবে লিটন দাসরা। দুদল 18 বার মুখোমুখি হয়েছে, সেখানে বাংলাদেশের জয় 6 আর লঙ্কানরা জিতেছে 12 ম্যাচে। সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে দুদল। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে চেলসি ও PSG। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করে ফ্রেঞ্চ ক্লাবটি। আর ক্লুমিনেসের বিপক্ষে 2-0 গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা লুইস এনরিকের দলের সামনে ইতিহাস করার হাতছানি। রাত 11টায় মুখোমুখি হবে দুদল। রিপোর্টে থাকছে SM আশরাফের বিস্তারিত। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাতাসে আজ থাকবে উত্তেজনা। সময়ের দুই পরাশক্তির গর্ব আর গৌরবের দ্বন্দ্ব। ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের আর ফ্রান্সের ক্লাব।
চেলসি নামবে তাদের সুগঠিত সৈন্যদল নিয়ে। রক্ষণভাগে জেমস চালুবাহরা, তাঁর পাশে রয়েছেন লেভি কোলউইল, তরুণ কিন্তু সাহসী। মাঝ মাঠে ছন্দ তৈরি করবেন এনজো ফার্নান্দেজ ও হুয়া পেদ্রো, একজন আর্জেন্টাইন শিল্পী, আরেকজন ব্রাজিলিয়ান বুলডোজার। আর সামনে পালমার, যিনি এক ঝলকে বদলে দিতে পারেন খেলার গতিপথ। সঙ্গে নেতো, যিনি নিঃশব্দে গোলের খোঁজে থাকেন। অন্যদিকে পিএসজি মানে গ্রামার আর গতি। সামনে রয়েছেন ওসমান দেমবেলে, যিনি মাঠে বল পেলে মনে হয় সময় থেমে গেছে। মাঝ মাঠে ফেবিয়ান রুইজ, যাকে বলা হয় আধুনিক ফুটবলের কবি। উইঙ্গারে আশরাফ হাকিমি। রক্ষণে দাঁড়িয়ে রয়েছেন মার্কুইনহোস ও ভিতিনহা, যারা নিজেদের শরীরকে ঢাল বানিয়ে রাখেন গোলপোস্টের সামনে। গোলবারে দোন্নারুমা, যার হাত যেন পাখার মতো প্রসারিত। তাই এই ম্যাচ কেবল এক ট্রফির জন্য লড়াই নয়, এটা ফুটবলকে কবিতায় রূপ দেওয়ার এক সন্ধিক্ষণ। নিউ জার্সির রাত সাক্ষী থাকবে, যেখানে ইতিহাস লেখা হবে ঘামের অক্ষরে, যন্ত্রণার ছন্দে আর গোলের উল্লাসে। কে জিতবে, চেলসির ঐতিহ্য না পিএসজির আধুনিকতা? মাঠ বলবে। রাত প্রস্তুত, ফুটবলও প্রস্তুত আরেকটি অমর রাতের জন্য। এসএম আশরাফ, এটিএন বাংলা। লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে ল্যাশভিলকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এ নিয়ে টানা 5 ম্যাচে 2 দল করে যুক্তরাষ্ট্রের লিগে ইতিহাস করলেন বিশ্ব ফুটবলের মহাতারকা। 17 মিনিটে ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফুটবলার। এ নিয়ে ক্যারিয়ারের 69 বার ফ্রি কিক থেকে গোল করেছেন সাবেক বার্সা তারকা। বিশ্ব ফুটবলে যা চতুর্থ সর্বোচ্চ। এরপর 49 মিনিটে হানি মুখতার সমতায় ফেরায় ন্যাশভিলকে, কিন্তু মেসির জাদুতে 62 মিনিটে আবারও এগিয়ে যায় মায়ামি। এক পেশে এক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডন ওপেন টেনিসে নারী এককের শিরোপা জিতলেন পোল্যান্ডের ইগা সিউনতেক। মাত্র 57 মিনিটে জয় পান সিউনতেক 6-0 ও 6-0 সেটে। এর আগে 1911 সালের উইম্বলডনের নারী এককে ডোরা বুথবিকে 6-0 ও 6-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স। 114 বছর পর আবার সেই বিরল দৃশ্য দেখা দিল উইম্বলডনে। 2024 সালে ফ্রেঞ্চ ওপেন জেতার পর 4টা গ্র্যান্ড স্লাম জিততে পারেনি। অবশেষে ঘাসে কোর্টে হাসি ফিরল পলিশ তারকার মুখে। এই জয়ে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জিতলেন 6টি গ্র্যান্ড স্লামের মালিক ইগা সিউনতেক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে শিগগিরই শুরু হচ্ছে চিরুনি অভিযান। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর এর বিক্ষোভ রূপ নেয়। সরকার পতনের আন্দোলনের লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির, বললেন জ্বালানি উপদেষ্টা। এবং রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে সংস্কার প্রস্তাবের বিষয়ে বড় অগ্রগতি। 30 জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর আশা কমিশনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।